রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, দুনিয়া। ঘটনাটা আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে এতদিন শুধু শুনে এসেছি, তবে আসলে যে এই জাদুর প্রভাব বা ক্ষমতা যে এতটা তীব্র তা এর আগে আমার জানা ছিল না। ব্যক্তিগত কিছু কাজের জন্য বেশ কিছুদিন ঢাকায় থাকার প্রয়োজন পড়ে, তবে ঢাকায় বাসা ভাড়া বড্ড চড়া, তাই সিদ্ধান্ত নেই ঢাকার পাশে কোথাও ভাড়া নিব, ওখান থেকে প্রতিদিন ঢাকায় যাব। তাহলে বাসা ভাড়াটা যেমন কম পড়বে, ঠিক তেমনই শহরের কোলাহল এবং যান্ত্রিকতা থেকেও কিছুটা রেহাই পাওয়া যাবে। সুতরাং ভাবনা অনুযায়ী কাজ করলাম। ঢাকার অদূরে একটি দোতলা বিশিষ্ট ভবনে বাসা ভাড়া নিলাম। বাসাটা আমার মোটামুটি পছন্দ হলেও বাড়িওয়ালাকে বেশ অদ্ভুত মনে হলো। বাড়িওয়ালার নাম আমজাদ চৌধুরী। ভদ্রলোক বেশ গম্ভীর, মুখটা সর্বক্ষণ শুধু কালো করে রাখে, আর তার চেয়েও বড় কথা হচ্ছে ওনার একটি হাত ও একটি চোখ নেই। বাসা নেওয়ার সময় বাড়িওয়ালা আমাকে বেশ কিছুটা অদ্ভুত নিয়ম বেঁধে দিয়েছিলেন। এই যেমন রাত করে বাসায় ফিরতে পারবেন না, নিচতলার একটি ঘর দেখিয়ে বললেন সেখানে ভুলেও কোনোভাবে প্রবেশ করতে পারবেন না, এই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সামান্য কিছু অনাসাঙ্গিক জিনিসপত্র নিয়ে আমি আমার ফ্ল্যাটে উঠে পড়লাম। আমার ফ্ল্যাটটা ছিল দোতলায় এবং এর ঠিক সামনের ফ্ল্যাটেই বাড়িওয়ালা তার পরিবারকে নিয়ে থাকেন। যতটুকু বুঝলাম আমজাদ সাহেব তার একমাত্র মেয়ে, যিনি আর তার স্ত্রী, যার সাথে সেদিন আমার দেখা হয়নি। ওনারা এই তিনজন ছাড়া আর কেউ এই বাড়িতে থাকে না, যদিও নিচেটা ফ্ল্যাট সম্পূর্ণ খালি পড়ে আছে। যাই হোক, ওসব নিয়ে অতটা মাথা ঘামালাম না। সারাদিন আমার ফ্ল্যাট গোছগাছ করতে করতে সময় চলে গেল। হোটেল থেকে খাবার খেয়ে এসে একটা লম্বা ঘুম দিব বলে বিছানায় মাথা রাখলাম। বিছানায় মাথা ছোঁয়াতে রাজ্যের ঘুম এসে জড়ো হলো আমার দু চোখের পাতায়। হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। না, ঘুমের রাজ্যে বললে ভুল হবে, কারণ আমি ঘুমের রাজ্যে নয়, এক ভয়ঙ্কর স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই রাতের স্বপ্ন যে এখনো আমার মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। অমন স্বপ্ন আমি আমার জীবনে কখনো দেখিনি, দেখতেও চাইনি। আমি দেখলাম যে বাড়িতে আমি আছি তার চারিপাশে কালো কালো ধোঁয়ার মতো ছেয়ে আসছে। কিছু হিংস্র বন্য প্রাণী এই বাড়ির দিকে ভয়ার্ত দৃষ্টিতে রীতিমতো চেয়ে আছে। সুযোগ পেলেই যেন তারা এই বাড়িটাকে লন্ড ভন্ড করে দেবে। তার একজন অপরিচিত মহিলাকে দেখলাম যে টাটকা রক্ত আর হাড্ডি একসাথে খুব আয়েশ করে এমন ভাবে খাচ্ছে, তা দেখে স্বপ্নের মধ্যে আমি বমি করে দিলাম। আর স্বপ্নের মধ্যে বারবার যে জিনিসটা আমি দেখলাম তা হলো এই বাড়ির সেই নিচতলার ফ্ল্যাটটি যেটাতে কেউ থাকে না, এবং সেই ফ্ল্যাটটির ধারের কাছেও বাড়িওয়ালা আমায় সম্পূর্ণ যেতে নিষেধ করেছিলেন। ওই ফ্ল্যাটটি বারবার আমার চোখের সামনে ভেসে উঠল, আর আজও সব আওয়াজ ভেসে আসছিল আমার কানে। এসব বাজে এবং অদ্ভুত এবং ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ দরজায় প্রচন্ড করাঘাতের শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। ওই ভয়ানক স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসে কোন রকম চোখ ডলতে ডলতে দরজা খুললাম, এবং অনেকটা স্পষ্ট চোখে আমি যা দেখলাম তাতে বড় ধরনের একটা ধাক্কা খেলাম। দরজার সামনে ঝিনিয়াকে নিয়ে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, আর উনি আর কেউ নন, আমার গতকাল রাতে স্বপ্নে দেখা সেই মহিলা যাকে আমি রক্ত হাড্ডি এসব খেতে দেখেছিলাম। যাই হোক, ওনাকে সরাসরি দেখার পর আমি অনেক কষ্ট
কষ্টে নিজেকে সামলে নিলাম। আর এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম গতকাল রাতে দেখা আমার সেই স্বপ্নগুলো। আমাকে দেখা মাত্রই মহিলাটি বলে উঠলেন, ওহ দুঃখিত, আপনি হয়তো ঘুমাচ্ছিলেন। আমি আমজাদ সাহেবের স্ত্রী, মানে এই বাসার বাড়িওয়ালি আর কি, মিসেস রোজিনা চৌধুরী। গতকাল আপনার সাথে দেখা হয়নি, এজন্য চলে আসলাম। আসলে আমাদের ফ্ল্যাটটি দীর্ঘদিন যাবৎ কেউ থাকে না, সুতরাং যদি ফ্ল্যাটে পানি, গ্যাস, বিদ্যুৎ বা এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে কিংবা আমার হাজবেন্ডকে জানাবেন, আমরা শীঘ্রই একদম ঠিকঠাক করে দেব, ঠিক আছে? মিসেস রোজিনা কথাগুলো শুনে আমি কোনো মতে সম্মতিসূচক মাথা নাড়িয়ে দরজা বন্ধ করে দিলাম। গত রাতে দেখা সব কিছুই আমি মাথা থেকে ঝেড়ে ফেলে ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম আমার কাজের জন্য ঢাকার উদ্দেশ্যে। সারাদিন পর বিকেলে আবার বাড়ি ফিরলাম। দেখা হলো জিনিয়ার সাথে। মেয়েটা বেশ সুন্দর এবং নম্রভদ্র বটে, বয়স আনুমানিক 8 থেকে 10 বছর হবে। আমাকে দেখা মাত্রই বলে উঠলো, আঙ্কেল তুমি কি এখন থেকে আমাদের সাথে এই বাড়িতে থাকবে? আমি বললাম, হ্যাঁ মামুনি, থাকবো, বেশ কয়েকদিন থাকবো, এরপর চলে যাব। আমার এই কথাটা শুনে জিনিয়া বলল, যাক বাবা, ভালোই হলো, তোমার সাথে আজকে থেকে প্রতিদিন একটু একটু করে শান্তি মতো করে কথা বলতে পারবো, খেলতে পারবো। তুমি আমার সাথে খেলবে আঙ্কেল? আমি বললাম, হ্যাঁ মামুনি, অবশ্যই তোমার সাথে খেলবো, কেন খেলবো না? মেয়েটা তখন বলে উঠলো, কি মজা, কি মজা, এখন থেকে আঙ্কেলের সাথে প্রতিদিন খেলবো, কি মজা। জিনিয়ার এই আনন্দ প্রকাশ দেখে আমি ওকে বললাম, কেন জিনিয়া, তোমার আম্মু আব্বুকে তোমার সাথে খেলে না? জিনিয়া বলে উঠলো, হ্যাঁ আব্বু খেলে মাঝে মধ্যে, কিন্তু জানো তো আম্মু আগে আমার সাথে অনেক খেললেও এখন আর খেলে না, আর একটু ভালোবাসে না। আমি জানি না আম্মুর যেন কি হয়, আম্মু আর আগের মতো নেই। ছোট্ট মেয়ের মুখে তার মায়ের এই কথাগুলো শুনে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। যাই হোক, ওর কথা অতটা আমলে না নিয়ে আমি আমার ফ্ল্যাটে চলে গেলাম। সেখানেও জিনিয়া হাজির, আমার সাথে নাকি সে এখনই খেলবে। জিনিয়া একেবারে নাছোড় বান্দা, তাই ওর সাথে কিছুক্ষণ বাচ্চাদের মতো খেলাধুলা করছিলাম। কিন্তু তখনই মিসেস রোজিনা মানে জিনিয়ার মা এসে উপস্থিত হলেন। এসে ধমকের সুরে জিনিয়াকে বললেন, জিনিয়া, তোমাকে না বলেছি বড়দের সাথে কখনো এসব খেলাধুলা করবে না? তুমি কেন শোনো না আমার কথা? যাও ঘরকে পড়তে বসো। আসলে ছোট মানুষ তো, বুঝতে পারিনি, কিছু মনে করবেন না। আমাকে মিসেস রোজিনা এই কথাগুলো বলার পর আমি বললাম, কি মনে করবো আবার, ছোট মানুষ, একটু একটু খেলাধুলা তো করবেই। আর তাছাড়া জিনিয়া যথেষ্ট ভদ্র এবং খুব শান্ত মেয়ে, আপনি ওকে বকবেন না। ওর যখন মন চায় তখনই আমার সাথে এসে খেলতে পারবে, আমার কোনো সমস্যা নেই। সেদিনের মতো জিনিয়া ও ওর মা রুম থেকে চলে গেল। রাতে বাহিনী থেকে খেয়ে দিয়ে এসে আমি বিছানায় শুয়ে পড়লাম ঘুমানোর উদ্দেশ্যে। কিন্তু কি আজ রাতেও সে ভয়ঙ্কর স্বপ্ন, সে একই দৃশ্য আবারও মিসেস রোজিনা ওসব বাজে জিনিসগুলো ভক্ষণ করতে দেখলাম। গতকালের মতো আজও বারবার সেই ফ্ল্যাটের দরজা খুলে চোখের সামনে ভেসে উঠেছে কেউ যেন আমাকে অদৃশ্য থেকে ওই ফ্ল্যাটের প্রবেশের ইঙ্গিত দিচ্ছে। গতকালের মতো আজও বারবার সেই ফ্ল্যাটের দরজা চোখের সামনে ভেসে উঠেছে কেউ যেন আমাকে অদৃশ্য থেকে সে ফ্ল্যাটে প্রবেশের ইঙ্গিত দিচ্ছে। আর ভয়ঙ্কর ভাবে কেউ ঘিরে আছে পুরো ফ্ল্যাটটার দিকে। তবে কোনো এক বাধার কারণে তারা বাড়িটাতে প্রবেশ করতে পারছে না। এসব আজে বাজে জিনিস দেখতে দেখতে হঠাৎ মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায়। প্রচন্ড রকমের পানি পিপাসা লাগে। বিছানা থেকে উঠে যখন পানি পান করতে যাব ঠিক তখনই চোখ বন্ধ করে জানালার দিকে তাকাই, আর আমি দেখতে পাই এই বাসার বাড়িওয়ালা সেই আমজাদ সাহেবের বাড়ির চারপাশে একটা লাঠি দিয়ে দাগ টেনে দিচ্ছে আর বিড়বিড় করে কি যেন পড়ছে। এই রাতের বেলায় এসব করতে দেখে আমি প্রথমে প্রচুর ঘাবড়ে যাই। প্রথমে ভাবি ওনাকে ডাক দিব, কিন্তু পরে এই সিদ্ধান্তটা বদলে ফেলি, কারণ আমজাদ সাহেব হয়তো এই মুহূর্তে চায় না কেউ তাকে দেখুক, আর এজন্যই তিনি রাতের আধারে কাজটা করছেন। এসব দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে এই বাড়িতে বড় ধরনের কোনো সমস্যা বা কোনো ভীতিকর রহস্য লুকিয়ে আছে। যাই হোক, এভাবেই দিন কাটছিল।
আমি প্রতি রাতে সেই ভয়ঙ্কর স্বপ্নটা দেখছিলাম। কাউকে কিছু বলবো বলবো করেও বলা হচ্ছিল না। জিনিয়া প্রতিদিন আমার সাথে খেলা করতে আসতো। এভাবে ওর সাথে আমার বেশ ভালোই একটা সখ্যতা করে ওঠে। একদিন ওকে আমি বলে ফেললাম, আচ্ছা জিনিয়া, তোমাদের নিচের ফ্ল্যাটটা কি কখনো তুমি যাওনি? জিনিয়া তখন বলে উঠলো, না আঙ্কেল, আমি যখন আরো ছোট ছিলাম তখন থেকে আব্বু আমাকে ওখানে যেতে বারণ করেছিল। একদিন আমি শুধু ওই ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়েছিলাম, তাতেই আব্বু আমাকে অনেক বকেছিল। এরপর থেকে আমি ফ্ল্যাটের কাছেও যাই না। জিনিয়ার এই কথাটা শুনে আমার ওই ফ্ল্যাটটার প্রতি আগ্রহটা যেন আরো প্রচন্ড বেড়ে গেল। আমি ঠিক করি যা হবার হবে, কিন্তু আমি ওই ঘরের রহস্য উদ্ঘাটন করে ছাড়বো। কিন্তু ফ্ল্যাটটা ছিল তালাবদ্ধ, আর ওই তালার চাবি শুধুমাত্র আমজাদ সাহেবের কাছেই থাকে। তবে জিনিয়ার সাথে যেহেতু আমার ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল, তাই ওকে দিয়ে একদিন ওর বাবার কাছ থেকে ওই চাবিটা আমি আনিয়ে নেই। এবার একদিন রাতে আমি না ঘুমিয়ে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করি, এবং একটা সময় আমজাদ সাহেবের ফ্ল্যাটের লাইটটা যখন অফ হয়ে যায় তখন আমি নিচতলার ওই ফ্ল্যাটটার কাছে যাই। কিছুটা ভয় ভয় ফ্ল্যাটটার তালা খুলে ফেলি, এবং অবশেষে আমি সেই রহস্যজনক ফ্ল্যাটটার দরজা খুলেছি। ভাবতে ভাবতে আমি রীতিমতো শিউরে উঠি। জানি না কি দেখতে পেলাম, আমি কি এখানে দেখেছি। এসব ভাবতে ভাবতে আমি ফ্ল্যাটটার প্রবেশ করি, আর তখনই বাজে একটা বোটকা গন্ধ আমার নাকে আসে। আমি নাকে হাত দিয়ে কোনো রকমে একটু সামনে এগোতে দেখি একটা লাশ রাখা কফিনের উপরে। কফিনটা দেখে আমার রীতিমতো ভয় আরো শত গুণ বেড়ে যায়। এতটাই ভয় পেয়েছিলাম যে একবার ভাবি যে ওই ফ্ল্যাটটা থেকে দৌড়ে পালাবো, কিন্তু এতে আমারই বিপদ আরো বাড়তে পারে। এই ভেবে ধীরে ধীরে কফিনটা খোলার চেষ্টা করলাম, আর কফিন খোলা মাত্রই আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কফিনের ভেতরে এই বাসার বাড়িওয়ালার মিসেস রোজিনার লাশ, যার সাথে আজ বিকেলেও আমার দেখা হয়েছে। আর বিষয়টা এমন যে আজ বিকেলে তিনি মারা গিয়েছেন এবং তাকে কফিনে রাখা হয়েছে। লাশটার বাহ্যিক অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা বহুদিন পুরনো লাশ, কারণ লাশের চামড়ায় পচন না ধরলেও অনেক ক্ষত রয়েছে, এবং লাশের গায়ে চড়ানো সাদা কাপড়ও ময়লা হতে শুরু করেছে এবং হলুদ বর্ণ ধারণ করেছে। আশ্চর্যজনক বিষয়, লাশটার বুকের উপর একটা তাবিজ রাখা, আর আমি সেটা আমার হাতে নিতেই সবকিছুই অস্বাভাবিক হয়ে যায়। বাড়িটা কাঁপতে শুরু করে, বিদ্যুৎ চলে যায় এবং চারিদিকে ঘন অন্ধকার নেমে যায়। পুরো বাড়িটা জুড়ে ঝড় ঠান্ডা হাওয়া রীতিমতো বইতে থাকে, আর বিচিত্র ভয়ঙ্কর সব আওয়াজ চারিদিকটা রীতিমতো ভারী করে তোলে। আমি এসব আর সহ্য করতে না পেরে আমার দোকানে দু হাত শক্ত করে চেপে ধরে এক জায়গায় বসে পড়ি। এরপর একটা সময় সবকিছু আবার আগের মতো হয়ে যায়। আমজাদ সাহেব দৌড়ে আসেন আমার কাছে আর বলেন, তুমি এটা কি করলে? হ্যাঁ, কি করলে এটা? তোমাকে এতবার মানা করা সত্ত্বেও তুমি আমার কথা শুনলে না, এখন আমার মেয়েটার কি হবে? এই বলে সে সজোরে কাঁদতে থাকেন। আমি তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলাম, এই পুরো ঘটনার ইতিবাচক বৃত্তান্ত জানতে চাইলাম আমি। তবে ততক্ষণে ভোরের আলো ফুটে গিয়েছে। দীর্ঘদিন পরে আজ মনে হলো এক নতুন সূর্য উদয় হয়েছে। আমরা দুজনও নিচতলায় রীতিমতো ফ্ল্যাটে বসেছিলাম। হঠাৎ জিনিয়া আমার কাছে এসে বলল, আব্বু আব্বু, আম্মু কোথায়? আম্মু কোথায় দেখছি না যে? আমজাদ সাহেব চুপ করে রইলেন। জিনিয়ার এই কথাটার কোনো উত্তর নেই তার কাছে। আমিও কিছু বুঝে উঠতে পারলাম না। কিন্তু একটা সময় জিনিয়াকে আরো কিছুক্ষণ ঘুমানোর কথা বলে আমজাদ সাহেব নিজে থেকে বলতে আরম্ভ করলেন, আসলে আমার স্ত্রী রোজিনাকে আমি প্রচন্ড ভালোবাসতাম। আমরা ভালোবেসে বিয়ে করার পর আমাদের ঘর আলো করে জিনিয়া এই পৃথিবীতে আসে। আমরা এই বাড়িটা ক্রয় করে সুখের শান্তিতে আমাদের দাম্পত্য জীবন উপভোগ করতে লাগলাম, কিন্তু আমাদের এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। জিনিয়ার তখন 4 বছর হবে। রোজিনা বায়না করলো তাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে হবে। সেদিন ওর এই আবদারটা আমি উপেক্ষা করতে পারিনি। বড্ড ভালোবাসতাম, খুব ভালোবাসতাম ওকে। রোজিনা আমাকে মনে প্রাণে ভালোবাসতো। তো আমরা ঘুরতে বের হয়ে যাই, কিন্তু রাস্তায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমিও আমার মেয়ে
প্রাণে বেঁচে গেলেও আমার স্ত্রী রোজিনার মৃত্যু হয়। আমি সেদিন কিছুতেই রোজিনার মৃত্যুটা মেনে নিতে পারছিলাম না। আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছিলাম না যে আমার স্ত্রী পৃথিবীতে নেই। ওকে আমার ছোট্ট মেয়ে জিনিয়ার মাতৃস্নেহের অভাবে অসুস্থ হতে থাকে। আমার কাছে জীবনটা মূল্যহীন এবং অকার্যকর হয়ে দাঁড়ায়। আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। এমনই প্রতিকূল অবস্থার মধ্যে আমি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্পর্কে জানতে পারি। আমি জানতে পারি এই জাদুর অভাবনীয় প্রভাব এবং অকল্পনীয় ক্ষমতা সম্পর্কে। অনেক খোঁজাখুঁজির পর কালো জাদুতে পারদর্শী এক তান্ত্রিককে খুঁজে পাই। আমি তার হাতে পায়ে ধরি আর বলি, যে কোনো মূল্যে আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই। শুরুতে সেই তান্ত্রিক কিছুতেই রাজি হয় না। আমাকে সে বারবার বোঝাতে থাকে যে এই জাদু থেকে অর্জিত যে কোনো জিনিসের পরিণাম ভয়ঙ্কর হতে পারে, এমনকি জীবনও নাশও হয়ে যেতে পারে। আমি তান্ত্রিকের কোনো কথায় কোনো কর্ণপাত করি না। তখন শুধু আমার রোজিনাকে প্রয়োজন ছিল, কারণ এই পর্যায়ে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে সেই তান্ত্রিক এই কাজ করতে রাজি হয়। তবে তার জন্য তান্ত্রিক আমাকে এক জঘন্য কাজের আদেশ দেয়। জানেন, তান্ত্রিক আমাকে রোজিনার কবর থেকে ওর লাশটা তুলে আনতে বলে। আমি পাষণ্ডের মতো তাই করি। আমি আমার মৃত স্ত্রীর লাশ তুলে আনি। এরপর তান্ত্রিক রোজিনার লাশ সামনে রেখে ওর চুল আর কাফনের কাপড় আর বিভিন্ন জিনিসের মাধ্যমে কালো জাদু প্রক্রিয়া শুরু করে এবং লাশটার বুকের উপরে একটা মন্ত্রপদ তাবিজ রেখে দেয় এবং আমাকে এই লাশ বাড়ির একটা নিরাপদ স্থানে রেখে দিতে বলে এবং একটি মন্ত্র শিখিয়ে দিয়ে প্রতি রাতে সেই মন্ত্র পড়ে বাড়ির চারপাশে ডেকে এনে দিতে বলে। আমি তান্ত্রিকের কথা মতো সব কিছুই করি। পরদিন বাড়িতে গিয়ে দেখতে পাই অবিকল রোজিনার মতো একজন আমার বাড়িতে হাজির। সে আমার বাড়িতে আমার স্ত্রীর মতো করে থাকতে শুরু করে। পরে আমি তান্ত্রিকের কাছ থেকে জানতে পারি কালো জাদুর মাধ্যমে সে একজন জিনকে বশ করে তার মেয়ে জিন রোজিনার আকৃতি দিয়ে আমার বাড়িতে পাঠিয়েছে। আর আমি যদি সঠিক নিয়মে প্রতিদিন বাড়ির চারপাশে ডাক টানতে না পারি, ওই মেয়ে জিনটা চলে যাবে এবং আমাদের উপর হামলাও করতে পারে। আর যতদিন রোজিনার লাশের উপরে তাবিজ থাকবে এবং দাফন করা না হবে, ততদিন ওই মেয়ে জিন রোজিনা সেজে আমার বাড়িতে থাকবে। আর এই জন্যই আমি ওই নিচের ফ্ল্যাটে কোনোদিন কাউকে প্রবেশ করতে দিতাম না, কারণ ওখানে গেলেই রহস্য ফাঁস হয়ে যেত। কালো জাদুর মাধ্যমে আমি রোজিনার মতো একজনকে পেয়েছিলাম ঠিকই, কিন্তু তান্ত্রিকের সেই কথা যে সত্য হতে খুব বেশি দিন আমাদের অপেক্ষা করতে হয়নি। কিছুদিন পরেই এক রাতে আমি বাড়ির চারপাশে সেই মন্ত্র পড়ে ডাক টানতে ভুলে যাই, যার ফলস্বরূপ ওই মেজিনের বাবা এসে আমার চোখ উপড়ে ফেলে। আর এর কারণে আমার একটা চোখ নেই, আমি ভালো করে দেখতে পেতাম না, যার জন্য কয়েকদিন পর আমি আবার এই দুর্ঘটনার শিকার হই এবং আমার একটা হাতও কেটে ফেলতে হয়। আর এরপর থেকে প্রতিদিন নিয়ম করে আমি বাড়ির চারপাশে ওই বিশেষ মন্ত্রের সাহায্যে ডাক টেনে দিই। আমজাদ সাহেবের কথাগুলো শুনে আমি রীতিমতো আবেগপ্লুত হয়ে যাই। একটা মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে যে তাকে ফিরে পাওয়ার জন্য নিজের জীবনটাও ঝুঁকি নিতে রাজি। এবং আমি ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতা সম্পর্কে জেনে রীতিমতো হতভম্ব হয়ে যায় এবং বাড়িওয়ালাকে বলি, আমজাদ সাহেব, মেনে নিলাম আপনি আপনার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতেন, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা এই চিরজানিত বিধানের উপরে কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু আপনি তাই করেছিলেন। আপনার সাথে এমন হওয়াটা কাম্য ছিল। আর তাছাড়া আপনি হয়তো জানেন না, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক ইসলামে একেবারে নিষিদ্ধ এবং একদমই হারাম। এটা কবিরা গুনাহ, এটা কোনো দিন মাফ হবে না। আর আপনি না জেনে সে হারাম কাজটা করেছেন। আপনার ভাগ্য ভালো যে আল্লাহ আপনাকে এর চেয়ে বড় কোনো শাস্তি দেননি।
এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আমার কথাগুলো শুনে আমজাদ সাহেব অত্যন্ত অনুতপ্ত হন এবং সেও তার নিজের ভুল বুঝতে পারে। এরপর আমি এবং আমজাদ সাহেব মিলে আবার মিসেস রোজিনার সেই লাশ দাফন করে ফেলি। বেচারিকে মরে যাওয়ার পরে কত শাস্তি ভোগ করতে হচ্ছে, বিষয়টা ভাবতে আমার খুব খারাপ লাগে। এই ঘটনার কিছুদিন পরেই আমি আমার কাজ শেষ হয়ে যাওয়ায় আমি ওই বাড়িটা ছেড়ে চলে আসি। তার কিছুদিন পর জানতে পারি আমজাদ সাহেব ওই বাড়িটি বিক্রয় করে দিয়েছেন এবং মেয়ে জিনিয়াকে নিয়ে সৌদি আরব হজ করার উদ্দেশ্যে চলে গিয়েছেন। শুনেছি সেখানে নাকি এক সৌদি মহিলাকে উনি বিবাহ করেছেন এবং জিনিয়াকে ওই মহিলা নিজের মেয়ের মতো করে মেনে নিয়েছে। হয়তো বাকি জীবনটা ওখানেই কাটাবেন তিনি। অসম্ভব সুন্দর একটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি শুনলাম। আমি এই ব্ল্যাক ম্যাজিকের অনেক স্টোরি শুনেছি। বাই দ্য ওয়ে, আমি ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে ইয়াসিন ভাই। ইয়াসিন ভাই, আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না, এত সুন্দর একটা স্টোরি পাঠিয়েছেন ইয়াসিন খান ভাই। আপনাকে অসম্ভব অসম্ভব ধন্যবাদ জানাতে চাই। মারাত্মক একটা স্টোরি পাঠিয়েছেন। আমি অনেক রকমের ব্ল্যাক ম্যাজিক স্টোরি শুনেছি, বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি ছিল এবং অনেক ইউনিক একটা স্টোরি ছিল। দারুণ একটা ফিল নিয়ে ঘটনাটা আমি যখনই পড়ছিলাম আমি মানে একই সাথে একটা স্ক্যারি ফিল করছিলাম এবং রহস্যের একটা গন্ধ পাচ্ছিলাম। মানে এক কথায় দ্যাট ইজ দ্য মানে অ্যামেজিং একটা স্টোরি ছিল আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে ব্ল্যাক ম্যাজিকের স্টোরিটা আপনারা কিন্তু জানিয়ে দিতে পারেন আমাকে। আমি কিন্তু প্রথমে ব্ল্যাক ম্যাজিকের স্টোরি দিয়ে শুরু করেছি, এরপরে কিন্তু আমাদের একজন লিসনারের ঘটনা আপনার গতকালই আমাকে পাঠিয়েছিল এবং সেটা কিন্তু আমি আজকে পড়ে শোনাবো এবং আজকে কিন্তু আরো স্টোরি আছে। আপনারা কোথাও যাবেন না, আমি কিন্তু পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। গল্পটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি গল্পটি আপনাদের ভীষণ ভালোই লাগবে। তানহা সবেমাত্র কলেজ থেকে বাড়ি ফিরল। সে বিবাহিত। 7 মাস আগে রিয়াদের সাথে তার আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। এখন তানহা 3 মাসের গর্ভবতী। রিয়াদ শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তানহার লেখাপড়া চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছাতে রিয়াদ তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ায় সহযোগিতা করছে। দুজনকে প্রচন্ড ভালোবাসে। মাঝে মাঝে রিয়াদ তানহাকে দেখতে বাড়িতে যায়। তানহাকে না দেখেও সে বেশি দিন থাকতে পারে না। দুজনকে অসম্ভব রকমের ভালোবাসে। হঠাৎ এক রাতে তানহা রিয়াদকে কল দিয়ে বলতে থাকে, এই শোনো, আমি আজ রাতে একটু আগে স্বপ্ন দেখেছি। রিয়াদ তখন জিজ্ঞেস করে, আচ্ছা তাই নাকি, কি স্বপ্ন দেখলে? তানহা তখন বলে ওঠে, আমি দেখেছি আমাদের একটা সন্তান হয়েছে, দেখতে প্রচন্ড সুন্দর, আর সে একটা ছেলে সন্তান হয়েছে। রিয়াদ তখন বলে ওঠে, তাই? তানহা বলে, তুমি কি কিছু ভেবেছ? রিয়াদ জিজ্ঞেস করে, কি ভাববো? তানহা বলে, ওই যে আমাদের বাবু হলে কি নাম রাখবো, ছেলে হলে কি নাম রাখবো, অথবা মেয়ে হলে কি নাম রাখবো? রিয়াদ তখন বলে, আরে না, ওসব নিয়ে ভাবার অনেক সময় আছে, এখন এতটা টেনশন নেওয়ার কিছু নেই। তানার একটাই জবাব, সে চায় তাদের সন্তানের নাম রিয়াদের নামের প্রথম অক্ষরের সাথে মিল রেখে রাখবে। রিয়াদের বেলায় সে চায় সন্তানের নাম তানহার নামের প্রথম অক্ষর দিয়ে রাখবে। সন্ধ্যাবেলা রিয়াদ তানহাকে কল দিলে তারা দুজনে ভালোবাসার সমস্ত গল্প গুজবে মেতে উঠে। অমনি তানহার রুমের জানালাটি বিকট আওয়াজে খুলে গেল। তানহাও আচমকা জানালা খুলে যাওয়াতে ভয় পেয়ে যায়। সাথে সাথে সে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে তো সবই ঠিকঠাক আছে, কোনো ঝড় তুফান কিছুই নেই, তাহলে জানালাটি কিভাবে এত বিকট আওয়াজ করে খুলে গেল? এটা ভাবতে সেখানে জানালার বাইরে থেকে একটা কালো কুচকুচে বেড়াল জানালা দিয়ে লাফ দিয়ে ঘরে ঢুকলো। এটা দেখে তানহা ভয় পেয়ে যায়। সে বলে, রিয়াদ এখন রাখি, পরে কথা বলবো। এই বলে তারা কথোপকথন ওখানে শেষ করে ফেলে। তানহা পুরো ঘর খুঁজেও সেই কালো রঙের বিড়ালটিকে খুঁজে পায় না। আশ্চর্য, বিড়ালটি এত তাড়াতাড়ি কোথায় লুকিয়ে পড়লো?
তখনই তানহার মায়ের ডাক পড়ে, এই তানহা, একটু এদিকে আয় তো মা। তানহা বলে, আসছি মা। আর অন্যদিকে রিয়াদ অফিস শেষ করে বাসায় ফিরে প্রচন্ড ক্লান্ত সে, তাই সে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তখন সে তানহাকে খুবই মিস করে। সে এই সময় তানহাকে কাছে রাখতে চায়, আর ভালো লাগে না। তানহার ও শরীরের অবস্থাও দিন দিন ভালো যাচ্ছে না। রিয়াদ তাই আর তানহাকে তার কাছে আসতে জোর করে না। এক সময় সে কদিন ছুটি নিয়ে তানহার বাড়িতে চলে যায়। তানহা এখন বেশিরভাগ সময় বসে বসে কাটায়। এখন তার কাজ করতে ভালো লাগে না। এখন তার 7 মাস চলছে। রিয়াদের নজর এখন তানহার চেয়ে তানহার পেটের দিকে, যেখানে তাদের সন্তান আছে। সেখানে কয়েকটা চুমু দিয়ে জিজ্ঞেস করতে থাকে, ডাক্তার কি বলেছে, আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? তানহা বলে, তানহা তখন বলে ওঠে, তোমাকে সুখবর দেবো কি খালি মুখে? আগে মিষ্টি তো নিয়ে আসো। রিয়াদ তখন বলে ওঠে, আগে বলো তো। তানহা একটু হাসি দিয়ে বলে, তুমি ছেলে সন্তানের বাবা হতে চলেছ। এটা বলা মাত্রই তাদের ঘরের পেছনের গাছের ডাল ভেঙে পড়ে। এটা দেখে তারা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। ছেলের কথা বলাতে হঠাৎই গাছের একটা ডাল ভেঙে পড়লো। ব্যাপারটা রিয়াদের ভালো ঠেকলো না। সে ভাবতে থাকে, এটা তো ভালো লক্ষণ নয়। তানা তখন বলে ওঠে, আরে এটা কি হলো? কি ভাবছো তুমি? খাবার রেডি আছে, খেয়ে নাও যাও। খাবার খেয়ে রিয়াদ একটু ঘর থেকে বের হয়। ঘরের পাশে প্রকাণ্ড একটা আম গাছ আছে, তার ঠিক পাশে একটা বিরাট নারিকেল গাছ। রিয়াদ পাশে গিয়ে একটু দাঁড়ায়। তখনই অন্ধকার যেন তাকে পেছন থেকে আঁচড় কাটে। সাথে সাথে রিয়াদ পেছন ফিরে তাকায়, কিন্তু না, আশেপাশে সে কাউকে দেখতে পায় না। তখনই তার তানহা এসে তার পাশে দাঁড়ায়। তানহাকে এই রাতের বেলা বাইরে দেখে সে কিছুটা অবাকও হয়ে যায়। আরে তানহা, এই রাতের বেলা তুমি এখানে কি করছো? তারা আসলে অনেক কুসংস্কার মেনে চলে। তানহা বলে, আরে কোন সমস্যা নেই, কিছু হবে না, তুমি আছো না। রিয়াদ তখন ভাবে, আরে কিছুক্ষণ পূর্বেই তাহলে তাকে পেছন থেকে কে আঁচড় দিল। তানহা চুপ করে আছে। হঠাৎ পাশের বাঁশ ছাড়ের কয়েকটা বাঁশ ভয়ানক ভাবে তাণ্ডব লীলা চালায়। রিয়াদ সেদিকে তাকায়। তানহাকে বলতে থাকে, তানহা শোনো, এখনো এই সময় তোমার এখানে থাকাটা উচিত হবে না, তুমি বরং তাড়াতাড়ি ঘরে যাও। তানহা কোনো কথা বলে না। কি হলো তানহা, ঘরে যাচ্ছ না কেন? এই বলে সেদিকে তাকায়। আর তখন রিয়াদ খুব বেশি অবাক হয়ে যায়। আরে তানহা কোথায় গেল? এই মাত্র তো তানহা এখানে ছিল, তাহলে এত তাড়াতাড়ি তানহা কোথায় গেল? তখনই পাশের বাঁশ ছাড়ের বাঁশগুলো একটু নড়ে চড়ে উঠলো। এটা দেখে পাশে তাকাতে সে অন্ধকারে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছুক্ষণের মধ্যেই কোনো কিছু বুঝে ওঠার আগে সে অবধি তার দিকেই আসতে থাকে। এটা দেখে রিয়াদ প্রচন্ড ভয় পায়, আর কিছু না ভেবে সেখান থেকে দৌড়ে সে ঘরে প্রবেশ করে। রিয়াদের চোখে মুখে আতঙ্ক ভয়ের ছাপ দেখে তানহা বলতে থাকে, এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? রিয়াদ বলে, কিছু না, আসলে আমার শরীরটা মনে ভালো লাগছে না, বুঝলে। সে তানহার কাছে এক গ্লাস পানি চায়। তানহা পানি আনতে পাশের রুমে গেলে সে জানালা খুলে বাড়ি দেখার চেষ্টা করে যে বাহিরে অন্ধকারে যে অবয়বটি ছিল সেটি আসলে কি ছিল। জানালা খোলা মাত্র বাইরে থেকে একটা কালো কুচকুচে হাত এসে রিয়াদের হাতটা চেপে ধরে। সে প্রচন্ড ভয় আঁতকে উঠে। একটা ভয়ঙ্কর হাত তার হাতটি শক্ত করে চেপে ধরে রেখেছে। বাইরে কাউকে দেখা যাচ্ছে না। রিয়াদ অনেক কষ্ট করে হাতটিকে ছাড়িয়ে নেয়। ততক্ষণে তানহাও পানি নিয়ে চলে এসেছে। রিয়াদ ভয় জানালা বন্ধ করে ফেলে। তানহা তাকে জানালা বন্ধ করতে দেখে বলে, কি ব্যাপার, এই রাতের বেলা জানালা খুলেছিলে কেন? রিয়াদ জবাব দেয়, এমনি না, দেখছিলাম আর কি বাইরে কেউ আছে কিনা। রিয়াদ অনেক ভয় পেয়েছে। সে মনে মনে ভাবছে তানহাকে এখানে রাখাটা একদম ঠিক হবে না। তানহা এখন যে সময় পার করছে তাতে ওর এখানে থাকাটা মনে হয় ভালো হবে না। তাকে আমার সাথে নিয়ে যাব, মনে মনে রিয়াদ এসব ভাবতে থাকে। তানহা তাকে ডাকলে সে স্বাভাবিক অবস্থায় আবারও ফিরে আসে। তানহা তখন তাকে জিজ্ঞেস করো, কি হলো, তুমি এত কি ভাবছো? রিয়াদ তখন বলে, না না না, তেমন কিছু না। তানহা তখন বলে ওঠে, এই জানালাটি আমরা একদম খুলি না। রিয়াদ তখন জিজ্ঞেস করে, কেন কেন জানালাটি রাতের বেলা খোলো না কেন? তানহার জবাবে রিয়াদ মোটামুটি অবাকই হয়ে যায়। এবারের আশেপাশে নাকি রাতের বেলা অশরীরটাই ভয়ঙ্কর কিছু একটা ঘুরতে দেখা যায়। কবিরাজ থেকে এই বাড়িটা বন্ধ করিয়েছে। কবিরাজ এটাও বলেছিল যে রাতের বেলা যাই হোক না কেন ভুলেও জানালা খোলা যাবে না। রিয়াদ বলে, আরে এই কথা আগে আমাকে বলনি কেন? আমি তো নিজের অজান্তে জানালাটি খুলে ফেলেছি, এখন কি হবে? তানহা বলে, মাকে বলে দেখি কি করা যায়। তার মা এসে বলে, জানালা তো খোলা একেবারে নিষেধ।
দেখি কি করা যায়। এই কথা বলে তিনি রাতের আধারে একটা টর্চ নিয়ে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। তানহা তার মাকে সাহস দিয়ে বলতে থাকে, মা সাবধানে যেও। এই কথা বলেই দরজাটা বন্ধ করে দেয়। তানহার মা ধীরে ধীরে কবিরাজের বাড়ির দিকে এগোতে থাকে। খানিক সময় পর তানহার মা মানে রিয়াদের শাশুড়ি ফিরে আসে। তবে রিয়াদ খেয়াল করে এবার তার শাশুড়ির হাতে কোনো টর্চ নেই। তানহা বলে ওঠে, মা এত তাড়াতাড়ি চলে আসলে যে? কবিরাজ কি বলেছে? তার মা বলে, কবিরাজ তো ঘুমিয়ে পড়েছে, আজ হবে না, তার চেয়ে বরং কাল কবিরাজকে ডেকে জানালাটি বন্ধ করে নিলে হবে। এখন তোমরা শুয়ে পড়ো। রিয়াজ বলে, ঠিক আছে মা, আপনিও শুয়ে পড়ুন। যার যার মতো সবাই শুয়ে পড়ে। রিয়াদ হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে। সে দেখে পাশে শুয়ে থাকা তানহা যেন কেমন আচরণ করছে, কেমন যেন গোঙানের মতো অদ্ভুত একটা আওয়াজ করছে। রিয়াদ ভালো করে খেয়াল করে তার শাশুড়ি মানে তানহার মা তানহার উপরে বসে তানহার গলা চেপে ধরে আছে। তানহা ভয়ান্ত চোখে হাত পা গুলি রীতিমতো ছড়াছড়ি করছে। তার চোখ দুটো বড় বড় হয়ে আসছে। রিয়াদ ভয় পেয়ে যায়। সেই সাথে রুমের লাইট অন করে দেয়। আর সাথে সাথে সব ঠিক হয়ে যায়। মানে তার শাশুড়ি এখন আর এখানে নেই, তাকে কোথাও দেখা যাচ্ছে না। তানহাও এখন একটু স্বাভাবিক হয়ে যায়। রিয়াদকে জড়িয়ে ধরে তানহা আর বলতে থাকে, রিয়াদ আমার না মনে ভয় করছে, আমার কিছু ভালো লাগছে না। হঠাৎই রিয়াদ খেয়াল করে তানহার পেটে হালকা মতো একটা আঁচড়ের দাগ আছে। এই আঁচড়টি কিছুক্ষণ আগে লিখেছে। আঁচড়ের জায়গা থেকে এখনো একটু একটু করে রক্ত বের হচ্ছে। রিয়াদ খুবই ভয় পেয়ে যায় এটা দেখে। কি ছিল এটা? তানহা বলে, আমি তো ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি মা আস্তে আস্তে আমার কাছে আসে। এক সময় মা আমার পেটের দিকে তাকায়, আমিও মায়ের এমন চাহনি দেখে অবাক হয়ে যায়। এমন সময় মা আমাকে শুতে বলে, আমিও শুয়ে পড়ি। সাথে সাথে মা একটা ভয়ঙ্কর অবরূপ ধারণ করে আর আমার বুকের উপরে বসে পড়ে। আমার গলাটা চেপে ধরে। আমাকে তো মেরে ফেলেছিল, তুমি টের না পেলে খারাপ কিছু হয়ে যেত। সাথে সাথে বাহির থেকে দরজায় কি যেন বারবার কড়া নাড়ছে। রিয়াদ জিজ্ঞেস করে, কে? এত রাতে কে? বাইরে থেকে যা জবাব আসে তা শুনে তারা দুজনে রীতিমতো হতভম্ব হয়ে যায়, কারণ বাইরে তার মা কথা বলছে। তানহার মা দরজার ওপাশ থেকে বলে ওঠে, মা তানহা, দরজাটা খোল, কবিরাজের বাড়ি থেকে পানি পড়া নিয়ে এসেছে। এই কথাটা শোনা মাত্র তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। আরে তানহার মা যদি এখন বাড়িতে ফিরে আসে তাহলে অনেক আগে ঘরে কি আসলো? তারা দুজনে দৌড়ে পাশের রুমে গিয়ে দেখে রুমে কেউ নেই। সেখানে অনেক খুঁজেও তার মাকে খুঁজে পাওয়া যায়নি। তানহার মা যদি এর আগে না আসে তাহলে সেটা কি ছিল? আমরা কি তবে ভুল করে ফেলেছি? বাহির থেকে তখন তার মা বলতে থাকে, মা তানহা, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? দরজাটা খোল রে মা। রিয়াদ একটু কনফিউশনে পড়ে যায়। এবার যদি এটা তানহার মা না হয়ে থাকে দরজা খোলা ঠিক হবে কি? তানহা দরজা ফাঁকা অংশ করে বাইরের দিকে তাকিয়ে দেখে দরজার সামনে তার মা হাতে পানি পড়া নিয়ে দাঁড়িয়ে আছে আর তার ঠিক পেছনে একটা ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটি তানহার মায়ের হাতে থাকা পানি পড়ায় জিভ থেকে কি যেন করছে, সেটা আবার তার মা টের পাচ্ছে না। কি বিভৎস দেখতে কালো ভয়ঙ্কর অবয়বটি তার মায়ের হাতে থাকা পানিটা চেটে চেটে কি যেন করছে। ততক্ষণ রিয়াদ দরজা খুলে দেয়। দরজা খুলতে তার মা বলে, কি হয়েছে মা? দরজা খুলতে এত দেরি হলো কেন? তানহা তখন বলে ওঠে, মা তুমি ঠিক আছো তো? রিয়াদ সাথে সাথে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। তানহার মা বলে, তানহা তুই কি ভয় পাচ্ছিস? এই নে পানি পড়া নিয়ে, এই কবিরাজ থেকে পানি পড়াটা নিয়ে এসেছি, এইটা খেলে তোর আর কোনো ক্ষতি হবে না। তানহা তো জানে এই পানিতে কি আছে। সে জানা মতো ভুলেও এই পানিটা পান করবে না। তানহা তখন বলে উঠছে, না মা, আমি পানি পান করব না। তার মা বলে, এত রাতে কষ্ট করে আমি পাশের বাড়ি থেকে রীতিমতো কবিরাজের কাছ থেকে পানি পড়া নিয়ে আসলাম, আর তুই কিনা বলছিস পানি পান করবি না? রিয়াদ বলে, তানহা আর না করো না, মা যা বলছে শোনো। তানহা বলে, না মা, আমি পানি পান করবো না। রিয়াদ তার শাশুড়িকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, আপনি কি এর আগেও বাড়িতে এসেছিলেন? তার মাকে সেটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন গো বাবা, কি হয়েছে? আমি তো সবে মাত্র তোমাদের কাছে আসলাম। এইটা শুনে তারা দুজনে আবার হতভম্ব হয়ে যায়। রিয়াদ বলে, মা দেখুন, আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমের মধ্যে তানহার উপরে কে যেন আক্রমণ করেছিল, সেটা দেখতে হুবহু আপনার মতো ছিল। তার মা এটা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। বলে, বলো কি বাবা, তানহার কোনো ক্ষতি হয়নি তো?
রিয়াজ বলে। রিয়াদ তখন বলে ওঠে, এমন কিছু না, শুধু তানহার পেটের হালকা একটা আঁচড়ের দাগ লেগেছে। তানহার মা বলে ওঠে, আঁচড়? কি বলো তুমি? তানহার মা রীতিমতো চমকে যায় আর বলে, বলো কি বাবা, এটা তো ভালো লক্ষণ নয়। মা, তানহা এখন এই পানি পড়াটুকু খেয়ে নে। তানহা সেই পানি পড়া খেতে অস্বীকার করলে তাকে জোর করে খাওয়ানো হয়। রিয়াদ ও তার মা জোর করেই তানহাকে পানি পান করায়। তানহাকে তারা দুজনেই কিছু বলার সুযোগ দেয়নি। তানহা পানি খেতে না চাইলেও তাদের জড়াজড়িতে পানি পান করে। পানি পান করার সাথে সাথে সে বমি করে ফেলে। ওর সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। রিয়াদ ও তার শাশুড়ি ধরাধরি করে তানহাকে বিছানায় শোয়ায়। তানহা অচেতন হয়ে পড়ে যায়। তার মা বলে, তানহা তোর কি হয়েছে? মা, চোখ খোল। রিয়াদ রীতিমতো ভয়ে রীতিমতো কাঁচুমুচু হয়ে আছে। সে বারবার বলতে থাকে, তানহা চোখ খোলো, কি হয়েছে তোমার? সে রাতে আর তানহার জ্ঞান ফিরে না। সকালে নাস্তার সময় চলে যায়। তানহা স্বাভাবিক হয় না, সে এখনো অচেতন হয়ে পড়ে আছে। কবিরাজ মশাই বারবার ঝাড়ফুঁক করে দিচ্ছে। হঠাৎ তানহা জেগে ওঠে। এবার তার চাহনি কিছুটা অন্যরকম। সে চোখ বড় বড় করে এক দৃষ্টিতে সবার দিকে তাকায়। তার মা বলতে থাকে, মা, তানহা তোর কি হলো? কেন তুই এরকম করছিলি? কিন্তু তানহা গত রাতে কবিরাজের কাছ থেকে আনা পানি পড়া খাওয়ার পর থেকে তানহার এমন করছে। কবিরাজ তানহার মায়ের হাতে দুটো তাবিজ দিয়ে বলে, একটা তাবিজ তার গলায় বেঁধে দিতে হবে, আর একটা তানহার বালিশের নিচে রাখতে হবে। সবাই যার যার মতো বাড়ি ফিরে যায়। সারাদিন তানহার কারো সাথে তেমন কোনো কথা বলে না। সারাদিন তানহা কারো সাথে তেমন একটা কথা বলে না, কেমন যেন চুপচাপ করে থাকে সারাক্ষণ। সেদিন সন্ধ্যায় রিয়াজ বাজারে চলে যায়। এর ফাঁকে তানহা কাউকে না বলে জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির পেছনের জঙ্গলটার দিকে চলে যায়। আর অন্যদিকে রিয়াদ বাজার থেকে ফিরছে। তানহার মা ঘরে তানহাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে পড়ে। আশেপাশে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও তানহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিয়াদ বাজার থেকে ফিরেছে। গ্রামের রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। সে বাড়ির কাছে পৌঁছাতেই বাড়ির পাশের জঙ্গল থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। সেখানেই রিয়াদ থেমে যায়। ব্যাপার কি? এই রাতের বেলা কে জঙ্গলে কান্না করছে? জঙ্গলে গিয়ে দেখবো নাকি এই রাতে জঙ্গলে যাওয়াটা ঠিক মনে হচ্ছে না। এটা ভাবার সাথে সাথে তার ঠিক পাশেই একটা বিরাট গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যায়। রিয়াদ ভয়ে কিছুটা দূরে চলে যায় আর সে খুব ভয় পেয়ে যায়। তখনই জঙ্গল থেকে সে মহুয়ার কান্নার পরিবর্তে হাসির আওয়াজ ভেসে আসে। রিয়াদ ভাবে, আজব তো, এই মাত্রই তো কাউকে কান্না করতে শুনেছে, এখন সেখানে আবার কে হাসছে? এটা ভেবে সে ভয় পেয়ে যায়। সে বাড়ির দিকে যেতে থাকে। তখনই পেছন থেকে কে যেন তানহার গলায় ডাকতে থাকে। সে শুনতে পায় তানহার নাম ধরে কেউ ডাকছে। তানহার সাথে সাথে থেমে যায়। আরে, এ তো তানহা এত রাতে জঙ্গলে কি করছে? রিয়াদ বাজারের ব্যাগটা সেখানে রেখে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। চারপাশে শুধু গাছ আর গাছ। আশেপাশের কোথাও তানহাকে দেখা যাচ্ছে না। রিয়াদ সেখানে দাঁড়িয়ে তানহার নাম ধরে বারবার ডাকতে থাকে, তানহা, এই তানহা, তুমি কোথায়? এখানে কি করছো? কিন্তু তখনও কোনো সারা শব্দ না পেয়ে জঙ্গল থেকে বের হতে যাবে অমনি তানহা বলে উঠে, এই, তুমি আর কি এখানে রেখে কোথায় যাচ্ছ? রিয়াদ জিজ্ঞেস করে, তুমি কোথায়? অমনি সাথে সাথে তানহা বলে ওঠে, আমি এখানে। রিয়াদ আশেপাশে ভালোভাবে দেখে, কোথাও তানহা নেই। আরে, কি ব্যাপার, তুমি কোথায়? আমার সামনে এসো জলদি। তখন তানহা বলে ওঠে, আমি এখানে। রিয়াজের কাছে মনে হয় তানহার আওয়াজটি উপর থেকে আসছে। সে ভাবে, এইটা কি করে সম্ভব? তার মানে তানহা গাছের উপরে। রিয়াজ সাহস করে উপরের দিকে তাকায়, দেখে বিরাট গাছের মগডালে তানহা বসে আছে। এই রাতের বেলা এখানে গাছের উঁচুতে তানহা কি করছে? আর একা একা সে বসে আছে কিভাবে? আর তাছাড়া তানহা তো গাছে চড়তে পারে না। গাছে সে বসে আছে, সেটা তানহা নয়, কোনোভাবেই তানহা নয়। এটা রিয়াদ ভালোভাবে বুঝতে পেরেছে। তখন রিয়াদ সেটা বুঝতে পেরে জঙ্গল থেকে দৌড়ে বের হতে থাকে। তখন আবারও সেখান থেকে তানহার কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু এইবার রিয়াদ আর পেছন ফিরে তাকায় না। সে বাড়ি ফিরে জানতে পারে তানহা আজ সন্ধ্যার পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে রিয়াদ আবারও ভয় পেয়ে যায়। তানহা কিভাবে জঙ্গলের ভেতরে সেই গাছটিতে বসে আছে এসব ভাবতে ভাবতে সে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। এবার সে জঙ্গলের ভেতরে তানহাকে দেখতে
পায় না। সে কয়েকবার তানহাকে নাম ধরে ডাকে, কিন্তু সেখানে তানহা আর নেই। রিহাদ ভয় রীতিমতো মাটিতে বসে পড়ে। তানহা, তুমি কোথায় গেলে? তানহা, তুমি কোথায় গেলে? তানহা রীতিমতো ভয়ে মাটিতে বসে পড়ে। তানহা, তুমি কোথায় গেলে? তানহা, কোথায় তুমি? তখনই পেছন থেকে কে যেন তার ঘাড়ে হাত রাখে। সাথে সাথে রিয়াদ চমকে উঠে সে পেছন ফিরে তাকাতেই দেখে তানহা দাঁড়িয়ে আছে পিছে। তানহার চুলগুলো খোলা আছে, কেমন যেন দেখতে অন্যরকম লাগছে। চোখ দুটো বড় বড় করে কিভাবে যেন তাকিয়ে আছে। তানহা বলে ওঠে, তুমি আমাকে খুঁজছো? রিয়াদ বলে, হ্যাঁ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তানহা তখন জবাব দেয়, আমি তো এখানেই ছিলাম, আমার ভালো লাগছিল না, তাই আমি এখানে একটু এসেছিলাম হাওয়া বাতাস খেতে। রিয়াদ তখন বলতে থাকে, তাই বলে রাতের বেলা? হঠাৎ রিয়াদ খেয়াল করলো দুটি ঠান্ডা হাত রিয়াদের গলা চেপে ধরে রেখেছে। সে ঘাড় ঘুরিয়ে দেখতে পায় তানহা তার দুটো হাত রিয়াদের গলা শক্ত করে চেপে ধরেছে। রিয়াদ অনেক চেষ্টার পরেও সেই ভয়ঙ্কর হাত থেকে কোনোভাবেই ছুটতে পারে না। বারবার সে বলতে থাকে, তানহা ছাড়ো, ছাড়ো বলছি, আমায় ছাড়ো। কিন্তু না, তানহা অদ্ভুতভাবে হেসেই যাচ্ছে। সে কোনোভাবে রিয়াদকে ছাড়েনি। রিয়াদ শেষবারের মতো প্রাণপণে বাঁচার চেষ্টা করে। সে মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে এবং একটা পর্যায়ে সে খেয়াল করে ওটা তানহা নয়, বরং সে নিজেই এতক্ষণ তার গলা দু হাত দিয়ে রীতিমতো চেপে ধরেছিল। রিয়াদ ভাবে, এইটা কি করে সম্ভব? আমি কি তাহলে আমার গলা চেপে ধরেছিলাম? সে খেয়াল করে তার গলায় প্রচন্ড ব্যথা হচ্ছে। রিয়াদ আশেপাশে এখন আর কাউকে দেখতে পাচ্ছে না। তানহাও সেখানে নেই। রিয়াদ আর কিছু না ভেবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে জঙ্গল থেকে বের হয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকে। রিয়াদ ঘরে গিয়ে দেখে তানহা শুয়ে ঘুমাচ্ছে। সে খুবই অবাক হয়ে যায়। তানহা যদি এখানে ঘুমিয়ে থাকে তাহলে জঙ্গলে কে? ওটা আমি তাকে দেখলাম, আর এতক্ষণ কার সাথেই বা কথা বললাম? এটা ভেবে সে প্রচন্ড ভয় পাচ্ছে। তানহার পাশে বসে রিয়াদ এসব ভাবতে থাকে। তখন তানহা জিজ্ঞেস করে, কোথায় ছিলে তুমি এতক্ষণ? রিয়াদ বলে, আমি তো বাজার থেকে ফিরছিলাম। তখন তানহা বলে, জঙ্গলে গিয়েছিলে কেন? তানহার মুখে এমন প্রশ্ন শুনে রিয়াদ সত্যি অবাক হয়ে যায়, যেন আকাশ থেকে পড়লো। সে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে আমি জঙ্গলে গিয়েছিলাম? তানহা তখন বলে, আমি স্বপ্নে দেখেছি যে তুমি জঙ্গলের দিকে যাচ্ছ, তাই বললাম আর কি। রিয়াদ বলে, ও এই কথা। তানহার মা তখন বলে ওঠে, তানহা তো সে কখন থেকে শুয়ে তোমার কথা বলছে। রিয়াদ তার শাশুড়িকে আড়ালে নিয়ে জিজ্ঞেস করে, মা, আপনি কি কিছুক্ষণ পূর্বে আমাকে তানহার ব্যাপারে কিছু বলেছিলেন? তিনি তখন বলে ওঠেন, না, আমি তো তানহার পাশেই বসেছিলাম। সে কখন থেকে বসেছিলাম? আমি আবার তোমাকে কখন এসব বললাম? রিয়াদের কাছে পুরো ব্যাপারটি তখন অদ্ভুত লাগছিল। পুরো বিষয়টাই যেন একটা কল্পনার মতো মনে হচ্ছিল। আবার মনে হচ্ছিল সে কি হ্যালুসিনেশন করেছে পুরো ঘটনাটি। সে একটু ভেবে বুঝতে নিশ্চয়ই এখানে কোনো খারাপ কিছু আছে, অথবা কোনো খারাপ কিছু ঘটাচ্ছে তার সাথে, এবং খারাপ কিছুর দৃষ্টি আছে তার উপরে। তবে সেটা যাই হোক না কেন, ভালো কিছু হবে না নিশ্চয়ই, না হলে তার ব্রেনের উপরে বা তার মস্তিষ্কের উপরে এভাবে করে নিয়ন্ত্রণ করতো না সেটা। রিয়াদ ভাবে, যে করেই হোক কাল তানহাকে আমার সাথে শহরে নিয়ে যাব। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। এখানে থাকলে আমার তানহার সাথে আমার ছেলেটারও সমস্যা হবে। তাই যে করেই হোক কাল তানহাকে শহরে নিয়ে যাবই। সেদিন রাতে সবাই ঘুমিয়ে আছে। রিয়াদ দেখে তানহা মাঝ রাতে কাউকে কিছু না বলে একা একা ঘর থেকে বেরিয়ে গেল। রিয়াদ পেছনে পেছনে যায়। তানহা হাঁটতে হাঁটতে পুকুরের সামনে এসে দাঁড়ায়। পুকুরের পানির দিকে তাকিয়ে সে বেরি বেরি করে কি যেন বলছে। রিয়াদ চুপ করে তাকিয়ে সব দেখছে। রিয়াদের সামনে হঠাৎ তানহা পুকুরে নেমে পড়ে। দেখতে দেখতে তানহা পুকুরের পানিতে তলিয়ে যায়। রিয়াদ দৌড়ে গিয়ে পানিতে লাফিয়ে পড়ে। কিছুক্ষণ খুঁজে তানহাকে কোথাও খুঁজে পেল না। হঠাৎ তানহা পুকুর পানিতে উঠে আসে এবং ভেসে ওঠে। তা দেখে রিয়াদ অনেক ভয় পেয়ে যায়, কেননা এইবার এটা তানহা নয়, ভয়ঙ্কর ডাইনি পানি থেকে ভেসে উঠেছে। সেটা শূন্য ভেসে উঠেছে। ডাইনির হাত দুটো কুচকুচে কালো হয়ে এসেছে এবং ভয়ঙ্কর রকমের শুকিয়ে এসেছে। এটা দেখে রিয়াদ পানি থেকে উঠতে গেলে সে ভয়ঙ্কর ডাইনিটা বা পিশাচটা রিয়াদের গলা চেপে ধরে। রিয়াদ অনেক কষ্টে তার হাত দুটো ছাড়াতে পারে না। একসময় সে কোনো কিছু না ভেবে সে কালো হাতে সজোরে কামড় বসিয়ে দেয়। তাতে বরং রিয়াদ অনেক কষ্ট পায়। কামড়ের সে আঘাত তার হাতেই লাগে। সাথে সাথে প্রচন্ড যন্ত্রণা
যন্ত্রণার মধ্য দিয়ে তার ঘুম ভেঙে যায়। তখন রিয়াদের দুটো হাত তার গলায় চেপে ধরে আছে। সে ভয়ে তার হাত দুটো সরিয়ে নেয়। সে উঠে তাড়াতাড়ি এক গ্লাস পানি পান করে। পরক্ষণে সে বুঝতে পারে সে পানি ভেবে আসলে যা পান করছিল সেটা আসলে পানি ছিল না, সেটা কালো কুচকুচে রক্ত ছিল। সেটা রক্ত বুঝতে পারায় তার ঠিক পাশ থেকে তানহা অদ্ভুত ভাবে হাসতে থাকে। তানহার হাসি দেখে রিয়াতে জিজ্ঞেস করে, কি হলো তানহা, তুমি এভাবে হাসছো কেন? তানহা ভয়ানক ভাবে হেসে জবাব দেয়, তানহা? কে তানহা? আমি তানহা নই। রিয়াদ এই কথা শুনে আরো বেশি ভয় পেয়ে যায়। বলো কি, তুমি তানহা না মানে? তখন তানহা বলে ওঠে, তোর ভালোবাসার তানহাকে তো আমি সেদিন মেরে ফেলেছি যেদিন তুই এখানে প্রথম এসেছিলি। তানহার মতো দেখতে আমি ছিলাম এতদিন তোমাদের সাথে। এটা শুনে রিয়াদ কান্না করতে থাকে। এটা হতে পারে না, কে তুমি? আর তোমার কণ্ঠ এত ভয়ঙ্কর কেন? আর আমার তানহাকে মারলে কেন? সামনে থেকে দাঁড়িয়ে তানহা আবারও হাসতে থাকে। তোমাকে আবারও বোকা বানালাম, আমি তোমার তানহা। আমি এতক্ষণ যাবো তোমার সাথে মজা করছিলাম। তখন রিয়াদ তানহার পেটের দিকে তাকাতে দেখে তানহার পেট স্বাভাবিক, মানে তানহার পেটে কোনো বাচ্চা নেই। তানহার কোনো কথায় রিয়া তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, তাই সে ঘর থেকে বেরিয়ে যায়। তখন সে বুঝতে পারে সর্বনাশ, আমি এটা কোথায় এলাম? এই যে দেখছি পুরনো একটা পরিত্যক্ত বাড়ি। তার মানে আমি কয়েকদিন এই পরিত্যক্ত বাড়িটাকে তানহার বাড়ি ভেবে নিয়েছিলাম। তখন সে পরিত্যক্ত বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তানহা রিয়াদকে নাম ধরে ডাকে, কিন্তু এইবার আর রিয়াদ পেছন ফিরে তাকায় না। সে সোজা তানহার বাড়ির দিকে যায়, গিয়ে দেখে তানহা বাড়িতেই আছে। তার ঠিক পাশেই তার মা বসে আছে। তবে রিয়াদ একটু অবাক হয়ে যায়, কেননা তানহার পাশে বসে থাকা তানহার মাকে একটু কালো মনে হচ্ছে শাশুড়িটা আগের থেকে কালো হয়ে গেছে। তার মানে এখন তানহার পাশে যে বসে আছে সে, না না না, এটা আমি কি ভাবছি? এটা তো সত্যি। এই ছিল আরেকটা গল্প। আশা করছি গল্পটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আমার বিশ্বাস, বিকজ গল্পটি খুবই ইন্টারেস্টিং। একই সাথে গায়ে কাঁটা দেওয়ার মতো কিছু বিষয় আছে এখানে, এবং একই সাথে কিছু ভয়ঙ্কর বিষয় আমি লক্ষ্য করেছি ঘটনার ভেতরে, এবং সত্যি খুবই ভয়ঙ্কর। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, বিকজ আমি বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা কিন্তু গ্রামে কিন্তু সচরাচর অনেক বেশি ঘটে। আর যাদের প্রেগনেন্সি যারা থাকে, প্রেগনেন্সির সময়গুলোতে এই ব্যাপারগুলো অনেক বেশি ঘটে আমি লক্ষ্য করেছি। আর যাদের 7-8 মাস চলে তাদেরকে সবসময় এই জন্যই বলে যে ওই সময়গুলোতে বাসা থেকে বের হওয়া উচিত না, কোনো জঙ্গলে যাওয়া উচিত না, বা এই ধরনের অনেক রেস্ট্রিকশন চলে আসে মেয়েদের উপরে। আসলে কিন্তু ঘটনা অনেকটা সেই ধরনেরই। আর এখানে হচ্ছে রিয়াদের উপরে আমরা যেটা দেখেছি গল্পের ভিতরে, রিয়াদের উপরে অ্যাকচুয়ালি সেই জিনটা বলেন বা অবয়বটা বলেন বা যেটাই হোক সেটা ভর করে, এবং তাকে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন ঘটানো হয়। দারুণ একটা গল্প আমার কাছে মনে হয়েছে, এবং এন্ডিং ক্লাইম্যাক্সটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল। মানে পুরো স্টোরিটাই শুধু রহস্য মিস্ট্রি, খুব ডিপ সাইকোলজির স্টোরি। আমার মনে হয় আপনাদের সবারই ভালো লেগেছে। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি পরবর্তী একটি ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। মূলত এটা একটা কালেক্টেড ঘটনা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি আর দেরি করবো না, সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। না, লেখা নিয়ে চর্চা কোনো কালেই আমার ছিল না, কিন্তু আজ আমার সাথে যা হচ্ছে তাতে আজ থেকে না লিখলে হয়তো কোনো কালে আর অতীতকে সমাজের কাছে স্মরণ করতে পারবো না। অগত্যা ডায়েরিটা লেখা শুরু করতেই হলো। আর হয়তো হাতে গোনা 3 থেকে 4টা দিন বেঁচে আছি, তাই আমার এই অনুরোধ, যদি কেউ আমার এই ডায়েরিটা খুঁজে পান, সে সহৃদয় ব্যক্তি যেন আমার এই ডায়েরিটা গল্প আকারে প্রকাশিত করে। যদিও আমি জানি আমার পুরো লেখা শেষ করতে পারবো না, কারণ তার আগে সে আমায় মেরে ফেলবে। তবুও চেষ্টা করব। আমি গল্প শুরু করছি। আমরা 5 বন্ধু, বিজয়, অহনা, রাহুল, লাবণী আর আমি জিৎ। সে ছোটবেলা থেকে আমরা প্রাণপ্রিয় বন্ধু। যদিও অহনার সঙ্গে আমার পরিচয় কলেজের প্রথম বর্ষ থেকে।
বেটা এই অল্প সময়ের মধ্যেই সবাইকে কেমন ভাবে যেন আপন করে নিয়েছে। পড়াশোনা 2 বছর যাবত ডেকে উঠেছে, মানে আমাদের সবারই গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। দীর্ঘদিন কোথাও একসাথে ঘুরতে যাওয়া হয়নি, তাই আমরা 5 বন্ধু মিলে ঠিক করলাম তামিলনাড়ুতে কিছু প্রাচীন মন্দির ও ভাস্কর্য আছে, সেইগুলো দর্শন করব। সব ঠিকঠাক হলেও শেষমেশ বাধা পড়ল। অহনার বাবা মাকে অত দূরে পাঠাতে রাজি নয়। তার শর্ত অনুযায়ী মেয়েকে সে তাদের সাথে পাঠাবে, তবে তাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও যেতে হবে, যেন 3 দিনের মধ্যেই মেয়ে বাড়িতে ফিরে আসে। অগত্যা এক বন্ধুকে বাদ দিয়ে আমরা যেতে পারবো না, তাই তামিলনাড়ুতে যাওয়ার প্রোগ্রামটা বাতিল করতে হলো। কাছাকাছি কোথায় যাওয়া যায় এই নিয়ে বেশ চিন্তায় পড়ে গেলাম। রাহুল হঠাৎ বিজয়কে বলে উঠল, তোর মামা বাড়ির দিকে শুনেছি অনেক মন্দির আছে। বিজয় বলল, হ্যাঁ রে। তাই সবাই ঠিক করলাম ওখানে যাব। ওর মামার বাড়িটা বীরভূমের কানচাঁদপুর নামের একটি জায়গায়। সবাই মিলে ঠিক করলাম এই সানডেতেই যাব। যেমন বনা ঠিক তেমন কাজ। একটা সমূহ করে সবাই বেরিয়ে পড়লাম। সবাই বলতে এখানে আমরা 5 বন্ধু বাদেও আরো 3 জন আছে। বিজয়ের একটা কুকুর ডিকি আছে, আমার একটা বিড়াল নীলু আছে, আর লাবণীর বোন নীলা। ওদিকে রাহুল আর অহনা পাশাপাশি বসে আছে দেখে আমরা সবাই একটু হাসাহাসি করলাম। রাহুল আর অহনার বন্ধুর বাইরেও যেটা আলাদা সম্পর্ক আছে এইটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের হাসার কারণটা হচ্ছে অহনা যা ভয়ঙ্কর বাবা, ওরা যে কি করবে প্রেমের কথাটা বাড়িতে বলবে কি জানি। গল্প করতে করতে গাড়িটা অনেক দূরে চলে এসেছে। 2 ধারে ধানের ক্ষেত, মাঝখানে মিঠো লাল মাটির রাস্তা দিয়ে আমরা চলেছি। ফুরফুরে হাওয়াতে মুডটা বেশ ভালোই আছে। রাহুল আমাকে বলল, কিরে যেতু, গিটারটা কি কাঁধে নিয়ে করবি নাকি? একটা গান তো গাইতে পারিস। যাই হোক, বন্ধুর বায়না রাখতেই হবে, তাই গান ধরলাম। প্রেমের জোয়ারে ভাষা পেতে হো, এই গানটা। রাহুল গানের মাঝে বাধা দিয়ে বলে উঠল, আমাকে খোটা দিচ্ছিস কেন রে? আমি বললাম, বেশি বকিস না, না হলে কাকুকে বলে দেব। বেশ হাসাহাসি চলছিল। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি প্রায় চলে এসেছিলাম। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে গাড়ির চাকাটা লিক হয়ে গেল। অগত্যা তড়িঘড়ি করে সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। সত্যি জায়গাটা খুবই সুন্দর। সবাই ঠিক করলাম আর বেশি দূর নয়, সবাই হেঁটেই চলে যাব। ততক্ষণে বিরোধা গাড়িটা সরিয়ে আনুক। বিজয়ের মামা বাড়িটা নামেই ওর মামা বিবাহ করেনি। বেশ কয়েক বছর হলো ওর মামা মারা গেছে। চাবি ওর মামার কাছেই থাকে, যদিও বিজয় অনেক কষ্ট সাধন করে চাবিটা হাতিয়ে নিয়েছে। যাক, সেই সব কথা এখন থাক। বিজয় আঙ্গুল দ্বারা চিহ্নিত করলো, ওই দেখ আমার মামা বাড়ি। আমি বললাম, সত্যি দূর থেকে বাড়িটাকে অপরূপ সুন্দর লাগছে। ওদের বাড়িটা 2 তলায়, কিন্তু বিশাল বড় জমিদার বাড়িকেও হার মানায়। দরজার সামনে এসে দাঁড়ালাম। অনেক দিন দরজাটা না খোলার কারণে দরজায় জং ধরে পড়েছে। কেউ না থাকায় ইলেকট্রিসিটির লাইনটা অনেকদিন আগে কেটে দিয়েছে, তা আমরা আগে থেকে জানতাম। সবাই মোবাইলের টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকে পড়লাম। বিজয় ব্যাগ থেকে একটা মোমবাতি জ্বালালো। ঘরটা খুলতেই একটু গন্ধ পেলাম। অনেকদিন খোলা হয় না বলি হয়তো বা এমন উৎকো গন্ধ আসছে। সবাই হাত পা ধুয়ে ঘর পরিষ্কার করতে লেগে গেলাম। আমরা 1 তলায় 2টো ঘর পরিষ্কার করলাম। একটাই মেয়েগুলো থাকবে, মানে অহনারা, আর অন্যটায় আমরা থাকবো। ওদের ঘরটায় এখন আড্ডা দেওয়া হচ্ছে। পথে আসার সময় চপ বেগুন নিয়েছিলাম। লাবণী মুড়ি মাখালো। রান্নার গ্যাসের কোনো ব্যবস্থা না থাকায় চা ছাড়াই শুরু করতে হলো। রাহুল বলল, আজই খেয়ে নে, একটা কিছু ব্যবস্থা করা যাবে কাল। বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা আমাদের ঘরে চলে এলাম। কারেন্টের একটা ব্যবস্থা না থাকায় জায়গাটা বেশ গা ছমছমে লাগছিল। অনেক জার্নি হয়েছে। বিছানায় পিঠ ঠেকাতে কখন যে ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙলো সকালে মায়ের ফোনে, বাবু কাল কখন পৌঁছালি? ফোন করলি না? অনিমেষটা নেই, না হলে আমি ফোন করতাম। অনিমেষ মানে আমার ভাই আর কি। ওখানে গিয়ে বাড়ির কথা ভুলে গেলি নাকি? মেয়েদের নিয়ে গেছো তো, ওদের খেয়াল রাখবে। যাই হোক, মায়ের বেশ বকুনি শুনতে হলো। সবাই সবার কাজকর্ম সেরে রাস্তায় একটা দোকানে রান্না করার লোক আছে নাকি জিজ্ঞেস করলাম। তিনি বলল, এমনিতে কাউকে নেই, তবে একজন আছে বাবু, ওই আচার অনুষ্ঠানে বিয়ে বাড়িতে রান্না করে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ চলে যাবে। উনি একটা ফোন নম্বর দিলেন। আমি ফোন করে ওনাকে ডাকলাম। উনি এই 3 দিনে সবই রান্না করে দেবে। রান্নার সরঞ্জামের ব্যবস্থা উনি করে দেবেন, কিন্তু তার বদলে 10,000 টাকা নেবে। আমি রাজি হয়ে গেলাম। ওনাকে 6,000 টাকা দিয়ে বাকি টাকাটা পরের দিন দিয়ে দেবে। এই বলে আমরা বেরিয়ে পড়লাম। প্রাচীন ভাস্কর্যের সামনে খোঁজ করতেই সামনে
সামনে একটা কচুরির দোকানে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। রুহুলের ক্যামেরাটায় বেশ ভালো ছবি উঠেছে, কি সুন্দর মনোরম পরিবেশ। আমি বললাম, বেশ সন্ধ্যা হয়ে গেছে, কাল জঙ্গলের ভেতর গিয়ে মন্দিরগুলো দেখবো, চল এবার বাড়ি ফিরে যাই। সেই মতো সবাই ওর মামা বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সবাই সকালের মিষ্টি রোদের আলোয় জানালা দিয়ে প্রবেশ করায় ঘুমটা ভেঙে গেল। তড়ি হুড়ি করে সবাইকে ঘুম থেকে ডেকে তুললাম। সবাই যে যার মতো ফ্রেশ হয়ে গেল এবং আমরা ঠিক করলাম আজ আর বাড়িতে রান্না করতে হবে না। আজকে আমরা ওই দক্ষিণের জঙ্গলে বনভোজন করব। সেই মতো সব রেডি করতে হবে। তাই আমরা পাশের দোকান থেকে মাল মশলা কিনতে গেলাম। দোকানি ভদ্রলোক আমাদের উদ্দেশ্য করে বলল, কি হবে বাবু এত জিনিস? আমি তখন বললাম, ওই তো আজ আমরা দক্ষিণের জঙ্গলে একটু পিকনিক করবো আর কি। দোকানদার কিছুক্ষণ স্তম্ভিত হয়ে গেল এবং কিছুক্ষণ পর নিজেকে একটু স্বাভাবিক করে বলল, বাবু দক্ষিণের জঙ্গলটা ভালো নয়, তাছাড়া আজ কি জানেন? আমরা কি বললাম, আজ কি? বাবু আজ অমাবস্যা, আজ সে জেগে ওঠে। আমরা সম্মিলিতভাবে বললাম, পিশাচ। আমরা তাকে গন্ড মূর্খ ভেবে পাত্তা দিলাম না। রাহুল তো গালাগালি পড়ার উপক্রম হলো। এই 2023 দাঁড়িয়েও মানুষের মধ্যে কুসংস্কার জানিয়ে রেখেছি। আমি ওকে চুপ করালাম। দোকানদার বলল, বাবু তোমরা শহরের ছেলে, তোমরা বিশ্বাস করবে না, কিন্তু আমার সাবধান করার কথা করলাম। এবার শোনাটা তোমাদের ব্যাপার। মেয়েগুলো মনে হয় একটু ভয়ই পেয়েছে। রাহুল তখন বলল, কিরে তোরা বিশ্বাস করলি নাকি? অহনা বলল, না বিশ্বাস পুরোপুরি না করলেও যা রটে তার কিছু না কিছু তো ঘটে, তাই বলছি কি অন্যদিকে যাওয়া যায় না? আমি বললাম, থাক বড়দের মতো তোর অত জ্ঞান দিতে হবে না, আমি ওইদিকে দক্ষিণেই যাবো বলেছি তো দক্ষিণেই যাবো। তাছাড়া আমাদের সাথে এখানে সাহসী বীর পুরুষ আছে, ভয় কিসের? রাহুল বলল, তোদের আমাকে নিয়ে ট্রল করাটা কবে যাবে বলতো? সবাই রীতিমতো তখন হো হো করে হেসে উঠলো। আমরা সবকিছু সুমতে তুলে আমরাও উঠে পড়লাম গাড়িতে। বিরুদাকে বললাম, চলো দাদা গাড়ি স্টার্ট করো। জঙ্গলের ভেতরে কিছুটা গিয়ে হলো এক অদ্ভুত কাণ্ড। সামনে সরু এক রাস্তা, তাই গাড়ি আর ভেতরে যাওয়া যাবে না। তাই আমরা গাড়ি থেকে সবাই নেমে হাঁটতে লাগলাম ওই সরু পথ ধরে। এখন যে সকাল 12টা বেজে গেছে, তাই জঙ্গলের ভেতরে যাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন বিকাল হয়ে গেছে, এখনই ঝমঝম করে বৃষ্টি আসবে। হঠাৎ বিজয়ের কুকুরটা ভয়ঙ্কর ভাবে চোখ রাঙিয়ে চিৎকার করে উঠল, ঘেউ ঘেউ করে উঠল, যেন সে ভূত দেখে ফেলেছে। লাবণী, অহনা আর ওর বোন রীতিমতো চিৎকার করে কাঁপতে লাগলো। আমার যে ভয় লাগেনি তা নয়, কিন্তু প্রকাশ করলাম না, না হলে রাহুল আবার আমাকে খোঁটা দেবে এই ভেবে। যাই হোক, কুকুরটাকে এখন অনেকটাই শান্ত করা গেছে, যদিও সে ভেতরের গভীর জঙ্গলের কালো অন্ধকারের দিকটায় এমন ভাবে তাকিয়েছিল। সবাই রান্নার জন্য প্রস্তুতি নিলাম। আমি বললাম, যা শালা মাংসের ঝুড়িটা কোথায় রে? রাহুল বলল, যা, আমার বিনোদ ফোন করেছিল, তা আমি ঝুড়িটা তুলিনি। আমি বললাম, তোরা নিয়ে এসেছিস মনে হয়। তোরা তুলিসনি মানে? গাড়িতে পড়ে আছে। কিন্তু আমি দেখলাম সম্পূর্ণ ফাঁকা ছিল গাড়ি। বিজয় বলল, তুই মনে হয় ভুলে দেখেছিস। ভীরুদা এবং গাড়িতে একটু মাংস নিয়ে আসতো। ভীরুদা বলল, আমি একা যেতে পারবো না দাদা বাবু, তাই রাহুলকেও নিয়ে যেতে বললাম। সেই মতো ভীরুদা চলে গেল গাড়ির দিকে। তবে অনেক কিছুর মাঝেও একটা জিনিস বেশ বুঝতে পারছিলাম, চারদিকটা বেশ কটু গন্ধ, মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে গন্ধটা। আমি বললাম কোনো বন্য জন্তু মরেছে মনে হয় আশেপাশে। লাবণী বলল, কি মরতে এলি নাকি এখানে? ইতিমধ্যে অহনার রান্না চাপিয়ে দিয়েছে। চিকেনের দায়িত্বটা লাবণীর হাতেই। ওর হাতে রান্নার যা স্বাদ একেবারে বাঙালি গৃহিণীকেও হার মানাবে। এসব কথা হতে হতে রাহুল ও ভীরুদা ফিরে এলো। বলল তারা মাংসের ঝুড়িটা পেলেও মাংস পায়নি। আমি আর লাবণী বললাম, মানে এত মাংস গেল কোথায়? ওরা তখন বলল, সারা রাস্তায় মাংসগুলো কি ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে আছে, যেন মনে হচ্ছে হিংস্র কোনো বাঘের মতো কেউ একজন খুবলে খুবলে খেয়েছে মাংসগুলো। আমরা হাহা করে হাসলাম। তোরা পারিস বটে, এই জঙ্গলে বাঘ আসবে কোথা থেকে? আমি জানি আমাদের সাথে একটা বাঘ আছে, মানে তুই আর কি। সেও ল্যাজ গুটিয়ে পড়িয়েছে আর রীতিমতো। তাছাড়া বিজয়ের মা বাড়িতে তো বাঘ আছে। কই বিজয়, তুই জানিস নাকি? বিজয় তখন বলল, না তা তো শুনিনি, তবে এদিকটা বেশ খারাপ। তার সময় বেশ কয়েক বছর আগে দুজন যুবককে গলা কাটা মৃতদেহ পাওয়া গিয়েছিল ওই দূরের বট গাছটার কাছে। এই বলে বিজয় একটা ইঙ্গিত করে দেখালো। ইতিমধ্যে রীতিমতো হইচই শুনে অহনার রান্নাও ছেড়ে আমাদের কাছে চলে এসেছে। রাহুল বলে উঠলো, দেখ জিতু, আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করবি না,
তোরা সবাই চল, একবার নিজে চোখে দেখবি। সেই মতো সবাই ছুটলাম গাড়ির দিকে। শুধু ভীরুতাকে আমাদের জিনিসপত্র ও রান্না করা খাবারগুলো দেখবার জন্য রেখে গেলাম। কিছুটা এগিয়েই আমাদের কুকুরটা আবার সকলের সামনে কেউ কেউ করে চিৎকার করতে লাগলো। আর একটু এগিয়েই আমরা দেখতে পেলাম মাংসগুলো এদিক সেদিক সত্যি বিভৎস ভাবে পড়ে আছে। অহনা হঠাৎ চিৎকার করে বলে উঠলো, ওই মাংসের পাশে ওটা কে? ভীরু, ভীরু, এই বলে অজ্ঞান হয়ে গেল। রাহুল ওকে রীতিমতো কোলে নিয়ে নিল। এরপর আমরা সেখানে বনভোজনে বসে আছি, সেখানে নিয়ে এসে ওর হাতে মুখে রীতিমতো জল দিলাম। ওর জ্ঞান ফিরে এলো, কিন্তু ওর চোখগুলো লাল টকটকে হয়ে গেছে। মাথায় হাত দিয়ে দেখলাম বেশ ভালো জ্বর হয়েছে, কিন্তু এই জঙ্গলে ডাক্তার পাবো কোথায়? অহনা বলল, আমি এখন ঠিক আছি রে, এত ব্যস্ত হতে হবে না। বিজয় বলল, কিন্তু তুই চিৎকার করছিলি কেন? ওর অজ্ঞানী বা হয়ে গেলি কেন? অহনা বলল, আমি তো ওই মাংসগুলোর পাশে ভীরুদাকে বসে থাকতে দেখলাম, কিন্তু বিভৎস রূপে, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ছিল, সারা শরীরে রক্ত মাখানো। আমরা বললাম, কিন্তু ভীরুদা ওখানে কিভাবে যাবে? ভীরুদা তো এখানে ছিল, কিন্তু সত্যি গেল কোথায়? আমরা ভীরুদা ভীরুদা বলে চিৎকার করতে লাগলাম, ডাকতে লাগলাম। আবার সবাই ওই গাড়িটার কাছে ফিরে গেলাম, কই কেউ নেই তো সেখানে। এভাবে ভীরুদা ভীরুদা বলে সারা জঙ্গল রীতিমতো তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। আমি বললাম, দূর, কোথায় গেল? আসলে এই লোকটা কেমন যেন। চল সবাই দুটো দুটো করে খেয়ে নে, তারপর আবার খোঁজা যাবে। সেই মতো সবাই হাত মুখ ধুয়ে বসলাম। রাহুল বলল, শালা পিকনিকে এসে নিরামিষ খেতে হচ্ছে। বিজয় বলল, তোর জন্যই তো আমি তোদের এদিকটা আসতে মানা করেছিলাম। আমি তখন বলে উঠলাম, ঝগড়া করিস না, একটা মানুষকে খুঁজে পাচ্ছি না, তোরা আবার এর ভিতরে নিরামিষ আমিষ নিয়ে রীতিমতো বিচার করছিস। আমার কথা শুনে ওরা চুপ করে গেল। খাওয়া দাওয়া সেরে আবার শুরু করলাম খোঁজা, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না। রুহুল বলল, এবার বট গাছটার কাছে যাবি, চল সবাই যাই। সেই মতো আমরা আরো জঙ্গলের গভীরে প্রবেশ করলাম। ইতিমধ্যে প্রায় 6টা বাজতে চলেছে, সন্ধ্যা হবে হবে ভাব, আর চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেছে। আমরা আমাদের সবার টর্চ লাইট গুলো জেলে ভেতরে প্রবেশ করলাম। কইরে, কেউ তো চোখে পড়ছে না। কুকুরটা হঠাৎ এক দিক লক্ষ্য করে ছুটে গেল, আমরাও ওর সাথে সাথে ছুটে গেলাম। একটা গাছের তলায় আমরা সবাই এসে দাঁড়ালাম। রাহুল বলল, ওই অহনা, একটা টর্চটা আমার দিকে চালাতো, আমার হাতে একটা গরম তরল এসে পড়েছে, মনে হচ্ছে কোন একটা পাখির পৃষ্ঠা। অহনা সেই টর্চটা জ্বালালো। সবাই রাহুলের হাতের দিকে তাকিয়ে রীতিমতো হতভম্ব হয়ে গেল। রাহুলের কাঁধের উপরে লাল রক্তের বন্যা। এর উৎসস্থল খুঁজতে গিয়ে আমরা যে গাছের উপরে তাকিয়েছি, সঙ্গে সঙ্গে আমাদের মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলো। দেখি গাছের উপরে একটা ডালে ঝুলছে ভীরুতার মুন্ডহীন নিথর দেহ, তা থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস খাচ্ছে কে যেন। ওহ, কি বিভৎস! ওটা কে? যেন নরকের দ্বার রক্ষী। আমরা যে যার মতো ছুটে গেলাম। কোন দিকে এসেছিলাম, কোন দিকে যাব, কিছুই বুঝে উঠতে পারলাম না। দিশা লেগে গেছে রীতিমতো চোখে ঝাপসা দেখছি। সবাই ছুটে আমাদের গাড়ির দিকে চলে এলাম, কিন্তু অহনা কোথায়? দেখি অহনা আমাদের মধ্যে নেই। আমরা আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। অহনা অহনা বলে চিৎকার করলাম, কিন্তু কোথাও শব্দ পেলাম না অহনার। রাহুল পাগলের মতো জঙ্গলের মধ্যে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে রাহুল পায়ের কাছে কিসের সাথে যেন বাধা পড়ে গেল। যে আমরা সেদিকে তাকিয়েছি, আটকে উঠলাম। দেখলাম অহনার মুন্ডহীন নিথর দেহটা পড়ে আছে ঠিক রাহুলের পায়ের কাছে। হৃৎপিণ্ডটা কেউ যেন টেনে বের করে নিয়েছে। এত এত ভয়ঙ্কর একটা হাসি আসছে, চারিদিকটা যেন ভারী হয়ে এসেছে সেই হাসির আওয়াজে। এত হাসি আড্ডা আজ সব শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে। রাহুলের অবস্থা আর কি বলবো, এ যেন শকের পাথর হয়ে গেছে, রীতিমতো অঝরে কেঁদে যাচ্ছে। ওনার দেহটা কোলে নিয়ে আমরা ওকে ধরাধরি করে টেনে নিয়ে যা হোক তা হোক বলে জঙ্গল থেকে বেরিয়ে গাড়ির কাছে গেলাম। আমার ড্রাইভিং হালকা জানা ছিল, রাহুল ভালোভাবেই জানতো, কিন্তু ওর যা মনের অবস্থা এই মুহূর্তে আর কি বলবো। পেছন থেকে সে পিশাচের চিৎকারটা শুনতে পেলাম। আমি গাড়ির স্পিড 90 তুলে দিলাম। আমাদের যা হোক তা হোক, এর থেকে বাঁচতেই হবে। দিক বিদিক না ভেবে গাড়ি চালাতে লাগলাম। অবশেষে আমরা জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় উঠে গেলাম। আজ মনে হচ্ছে আমরা যদি দোকানদার ভাইটার কথা শুনতাম, তাহলে আমাদের কাউকে এদিন দেখতে হতো না। অনেক কষ্টে ওর মামা বাড়িতে পৌঁছালাম। ইতিমধ্যে অহনার মামা বাড়িতে ফোন করে দিয়েছি।
ওর বাবা অনেক কথা শোনালো, বলল তোমাদের নামে থানায় কমপ্লেন করব। আমি বললাম বেঁচে ফিরলে তো করবেন, সবাই আজ খুব ক্লান্ত, ব্যথা বেদনা নিয়ে কখন সবার চোখে পানি চলে গিয়েছিল জানি না। মধ্যরাতে এক বিভৎস চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। আমাদের বুঝতে বাকি রইল না এটা কার হুঙ্কার। ওই প্রেতটা সেখানেও চলে এসেছে, আর কেউই বাঁচবে না সেই পিশাচ প্রেতের কাছ থেকে। পাখির কলতনে ঘুম ভাঙলো। আমরা রাহুলকে কোথাও খুঁজে পেলাম না। সবাই খুঁজতে লাগলাম, বাগানে গেলাম। আমার হৃদয়টা কেঁপে উঠলো। দেখলাম সেখানে বট গাছের একটা ডালে রাহুলের নিথর দেহ ঝুলে আছে। আমি কাঁদবো নাকি কি করব ভেবে পেলাম না। আমার প্রাণপ্রিয় বন্ধু আর নেই। আমি আর কথা বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। ওর গিটারটা মাটিতে পড়ে আছে। ওনার বাবার কথাগুলো সহ্য করতে পারেনি। আমি ভাবলাম যা ভালোই হয়েছে, দুজনের আত্মা মুক্তি পেয়েছে। আমরা রাহুলের দেহটা গাছ থেকে নামালাম সৎকার করব বলে। সমস্ত জিনিস জোগাড় করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিজয় রাহুলের দেহটা স্নান করানোর জন্য রাহুলের বস্তু পরিবর্তন করতে গিয়েছিল। হঠাৎ একটা চিঠি এলো, বলল এটা রাহুলের জামার পকেট থেকে পেলাম। আমরা সবাই চিঠিটা পড়তে লাগলাম। ওটাতে লেখা ছিল অনেকটা এই রূপে, তোরা হতাশ হবি না, তোরা সবাই তো জানিস অহনা আমার কে ছিল। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, তাই ওর দেশে পাড়ি দিলাম। এই অবধি পড়ে দুফোঁটা জল আমাদের অজান্তে কখন যে চলে এসেছিল বুঝতেই পারিনি। বাকি যেটা আবার পড়লাম, আমার একটা শেষ অনুরোধ রাখবে, দয়া করে আমার দেহটা সৎকার করবি না। আমার অহনার দেহ সৎকার করা হয়নি, তাই আমি চাই আমার দেহটা যেন সৎকার না হয়। ইতিমধ্যে অভিজ্ঞান দাস নামের এক এলাকার ওসি তত্ত্বাবধানে আমরা একটা লিখিত সার্টিফিকেট নিয়েছি। ওর কথা অনুযায়ী রাহুলের দেহটাকে কবর দিয়ে দিলাম, ওর সাথে গিটারটাকেও কবর দিয়ে দিলাম। কুকুরটাও যেন থম মেরে গেছে, আর এখানে থাকার কোনো মানে হয় না। তাই সবাই সব কাজ মিটিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বিজয় একমাত্র গাড়ি চালাতে পারে না, আমি জানি না তা নয়, আমার ড্রাইভিং করলে হাতটা কাঁপে। তাই বিজয় ড্রাইভিং সিটে বসলো। গাড়িটা অনেকটাই অভিশপ্ত গ্রাম ছেড়ে বেরিয়ে গেছে। হঠাৎ পেছন থেকে সেই নরখাদকের ডাক ভেসে আসলো। বিজয় গাড়িটার গতি দ্বিগুণ বাড়িয়ে দিল। হঠাৎ সামনে একটা গাছ থেকে একটা মোটা ডাল গাড়ির কাজ কারবার ঢুকে গেল। বিজয়ের দিকে ওর শরীর এদিকে ওদিকে হয়ে গেল। সেই লৌহ শলার মতো ডালটা ওর বুকে গেঁথে গেল। ড্রাইভারের সিট রক্তে ভেসে গেল। দূর থেকে কি যেন আসছে সেই নরখাদকটা। আমরা তড়ি খড়ি করে বাড়ি থেকে বেরিয়ে ছুটে আসলাম। কিছুটা দূরে গিয়ে দেখলাম সে প্রেত বিজয়ের ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। আমাদের কুকুরটা তার দিকে দৌড়ালো। লক্ষ্য করলাম তার মাথাটাও আলাদা হয়ে গেল। একে একে সব বন্ধু শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে। কি করব এই জীবন নিয়ে? এসব ঘটনা দেখে আমার বেড়াল মানে নীলু কোথায় দৌড়ে পালিয়েছে, আর খুঁজে পায়নি। আর খুঁজে কি হবে? ও পালিয়ে বাঁচুক, অ্যাটলিস্ট বেঁচে তো থাকবে। ভয়ঙ্কর বিভীষিকার হাত থেকে তো প্রাণে বাঁচতে পারবে। বেঁচে আছি বলে এই আমরা তিনজন, আমি, লাবণী আর ওর বোন নীলা। এভাবেই ছুটতে ছুটতে এক ভয়ঙ্কর দেখতে কপালিকের সামনে উপস্থিত হলো। বলা ভালো সে আমাদের সামনে হঠাৎই উপস্থিত হলো। লাবণী তার পায়ে লুটিয়ে পড়লো, তাকে উদ্দেশ্য করে বলল, আমাদেরকে বাঁচান বাবা, আমাদেরকে বাঁচান, আমাদের খুব বিপদ। তৎক্ষণাৎ সেই কালো বস্তু পরিহিত কপালিকটা বলে উঠল, মা আমি জানি যে তোদের উপরে কত বড় বিপদ। তোর বন্ধুরা সব একে একে মারা গেছে, কি তাই তো? আমি বললাম, হ্যাঁ বাবা, সবাই মারা গেছে। কপালিক তো এই কথা শুনে যেন ভয়ঙ্কর ভাবে ব্যঙ্গ করে হেসে উঠলো। তখনও এই হাসির উৎস বা রহস্য বুঝতে পারেনি। আমি ভাবলাম এই ধরনের কপালিক হয়তো এরকম স্বভাবেরই হয়ে থাকে। তিনি আমাদের জলের মতো কিছুটা খেতে দিলেন। সত্যি বলতে কি, জল ঠিক নয়, কেমন যেন গাছের পাতার রস, কিন্তু তাহলে তো এত সাদা হতো না। তিনি আমাদের তিনজনকে একটি নদীর দিকে ইঙ্গিত করে সেখান থেকে শুদ্ধ হয়ে আসতে বললেন, আর বললেন, তোদের নিয়ে এই যজ্ঞে বসতে হবে। এই বলে আমাদের একটি করে কালো বস্তু দিল। স্নান সেরে পোশাক পরে আবার সেই কপালিকের কাছে এলাম। মাথাটা যেন কেমন যেন ভারী ভারী লাগছে। না, শুধু ভারী লাগছে না, মাথাটা অবিরাম ভাবে ঘুরেই চলেছে। এরকম কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না। জ্ঞান ফিরল তখন চোখ খুলতে দেখি 440 ভোল্টের শক খেলাম। দেখি লাবণীর কাঁটা মাথা পড়ে আছে, আর বাকি শরীরটা ছিঁড়ে ভক্ষণ করছে সেই বিভীষিকা, সেই প্রেত মূর্তি। আর লীলাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এবার আমার পালা। আমারও অবস্থা হয়তো আমার বন্ধুদের মতোই হবে। আমি ডায়েরিটা সযত্নে মাটির তলায় পুঁতে দিয়ে দিলাম।
যদি কেউ এই ডায়েরিটা খুঁজে পাও, কোনো প্রকাশকের হাতে তুলে দিও। সে না হয় এই ভয়ঙ্কর বাস্তবতাটাকে গল্প ভাবলো আর পাঠকের কাছে গল্প আকারে থেকে গেল। কারণ আমি চাই না আর কারো জীবন এভাবে অভিশপ্ত হয়ে আসুক। সত্যি আমার এতটুকু বাঁচার ইচ্ছা নেই, কারণ সবার কথায় বলেছি। এবার আমার কথাটা বলে দিই, লীলাকে আমি খুব ভালোবাসতাম। এটা কাউকে বলা হয়নি, শুধু লীলাকে প্রপোজ করেছিলাম একদিন। সে থেকে মেয়েটা আমার হাত ছাড়েনি। ওর তো মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল, এবার ওর দেহটা খুবলে খুবলে খাবে ওই দানবটা। এই ছিল একটা গল্প। আশা করছি আপনাদের এই গল্পটি দারুণ সুন্দর লেগেছে। আমার বিশ্বাস এই গল্পটি আসলে ভালো লাগার মতো একটা গল্প ছিল এবং দারুণ একটা স্টোরি, মানে ভয়ঙ্কর পিশাচের একটা ঘটনা ছিল। আমার মনে হয়েছে খুবই রোমহর্ষক, অ্যাডভেঞ্চারাস এবং একই সাথে মারাত্মক সুন্দর। আমার কাছে আমি বলেছিলাম, কিন্তু আমি যখন প্রেত করেছি, আমি প্রথমে মাঝামাঝিতে এসে বলেছিলাম যে আপনাদের জন্য অবশ্যই প্রতি মাসে একটা এপিসোড থাকবে, সেখানে গল্প থাকবে, স্টোরি থাকবে, ঘটনা থাকবে, দারুণ দারুণ সব মজার মজার স্টোরি থাকবে। এবং আজকের এপিসোডটা হচ্ছে ঠিক সেই এপিসোডটা। এই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে গল্প এবং একটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি। এবং ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা দারুণ ছিল। আমার কাছে মনে হয়েছে খুবই রহস্যময়, মিস্টেরিয়াস এবং খুবই ইউনিক একটা স্টোরি ছিল। আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি আর কথা বাড়াবো না, আমি যেটা করবো এখন সেটা হচ্ছে আমি সরাসরি চলে যাব আমাদের লাইভ সেশনে। এবং আজকে কিন্তু গল্প বলা শেষ, আমি এখন আপনাদের সাথে আড্ডা দিব। আশা করছি পুরোটা সময় আপনারা এনজয় করবেন এবং আপনাদের সবার সাথে কানেক্ট করব, আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আশা করছি সময়টা ভালো যাবে। চলে যাই লাইভে।